এটা আসবে 799.85, 799.85। এটা প্রায় সমান তোমাদের দেখো ক্যালকুলেটারে 800ও চলে আসতে পারে, 800 এত গ্রাম, 800 গ্রাম, 800 গ্রাম জল কিন্তু আমাদের যোগ করতে হবে, ঠিক আছে? এটা লক্ষ্য রাখবে যে 800 গ্রাম জল, 4 কিলো মানে 4 কেজি জলে 800 গ্রাম ইথিলিন গ্লাইকল, 4 কিলো জলে ইথিলিন গ্লাইকল যোগ করতে হবে 800 গ্রাম। যোগ করলে আমরা -6°C টেম্পারেচারে আমরা নিয়ে যেতে পারবো গাড়ির রেডিয়েটার, তাও সেই জলটা কিন্তু বরফ হবে না, বুঝতে পারলে? তাহলে অঙ্কটা করবে। এরপর আমরা আরেকটা অঙ্ক করবো। সব একই ধরনের অঙ্কই আছে, আমরা একটু নতুন ধরনের অঙ্ক করছি। দেখো 11 দাগে একটা অঙ্ক আছে, 11 দাগে অঙ্কটা আমরা প্র্যাকটিস করবো। দেখো 11 দাগের যে অঙ্কটা আছে সেটা কি আছে দেখো, বলছে 200 গ্রাম জলে 50 গ্রাম ইথিলিন গ্লাইকল দ্রবীত করা আছে। এরূপ একটি দ্রবণকে শীতল করে উষ্ণতা -9.3-এ নিয়ে গিয়েছে শীতল করে। এর ফলে কত গ্রাম বরফ দ্রবণ থেকে বেরিয়ে আসবে? কত গ্রাম বরফ দ্রবণ থেকে বেরিয়ে আসবে মানে ওখানে বরফ হবে, বরফ তৈরি হবে, এটা বোঝা যাচ্ছে যে বরফটা বেরিয়ে আসবে তৈরি হয়ে, কিন্তু জল কিছু পরিমাণ থেকে যাবে। সেটা বলছে কতটা পরিমাণ, জলের কেএফ বলে দিয়েছে। তাহলে দেখো এখানেও কিন্তু যে উষ্ণতা, দ্রবণের যে উষ্ণতা সেটা বলেছে -9.3°C কিন্তু দ্রবণের উষ্ণতা বলেছে। অর্থাৎ দ্রবণের উষ্ণতা যখনই বলে দেয় আমরা সেখান থেকে কিন্তু দ্রবণের হিমাঙ্কের অবনমনও পেয়ে যাই, এটা আমরা জানি। সুতরাং এখান থেকে দ্রবণের হিমাঙ্কের অবনমন একই রকমভাবে প্লাস পাবো, তাই না? +9.3 কেলভিন পেয়ে যাবো, ডিগ্রি সেন্টিগ্রেড থেকে ডাইরেক্ট কেলভিন পেয়ে যাবো, ঠিক আগের অঙ্কের মতো। 200 গ্রাম জলে, 200 গ্রাম জল ছিল, 200 গ্রাম জল থেকে কিছু পরিমাণ আইস বেরিয়ে আসবে। তাহলে এটা বুঝতে পারছি যে জলের পরিমাণটাই চেঞ্জ হবে, তাই না? যে জলের পরিমাণ কিন্তু আর সেম থাকবে না। অর্থাৎ যে দ্রাবক আছে এখানে, জল যে দ্রাবক হিসেবে আছে সেই দ্রাবকের পরিমাণটা ফিক্স থাকবে না, কমে যাবে। কমে গিয়ে যে মানটা আসবে সেটা থেকে আমরা 200 বাদ দেবো, বাদ দিলে আমাদের উত্তর বেরিয়ে আসবে। তো জলের পরিমাণটা এখানে কিন্তু আমি 200 ধরবো না, জলের পরিমাণটাই আমাদের এখানে বার করতে হবে। যে জলের পরিমাণটা কি? দ্রাবকের পরিমাণ W1টা আমাদের কাছে কিন্তু এখন জিজ্ঞাসা চিহ্ন, এটা বার করবো আমরা কতটা। এটা যে 200 বলে দিয়েছে তা কিন্তু না, এটা যে 200 বলে দিয়েছে সেই মান কিন্তু আমরা এখানে ইনপুট করবো না, এটাই মাথায় রাখবে। W1টা আমরা বার করবো, বার করে 200 থেকে বাদ দেবো। ইথিলিন গ্লাইকল ইউজ করা হয়েছে কতটা? 50 গ্রাম। তাহলে ইথিলিন গ্লাইকলের পরিমাণটাকে আমরা কী দিয়ে প্রকাশ করবো? দ্রাব যেহেতু W2 দিয়ে প্রকাশ করবো, W2 = 50 গ্রাম, এটা দেবো। এর ব্যক্তি দ্রবণকে শীতল করে উষ্ণতা, আচ্ছা যেটা বলছিলাম ডেল্টা টিএফটা কত বেরিয়ে যাবে? 0 + 273, দেখো আগের মতো করেই করছি, 0 + 273 সূত্রের -9.3 + 273, তাহলে 273 দুদিক দিয়ে আউট হয়ে যাবে, আউট হয়ে গিয়ে এখানে +9.3 কেলভিন চলে আসলো, কিন্তু 9.3 কেলভিন চলে আসলো, ডেল্টা টিএফ চলে আসলো। এটা আসলো, এসে আমাদের কেএফ বলে দিয়েছে। কেএফ কত বলেছে? কেএফ বলেছে 1.86 কেলভিন কেজি মোল ইনভার্স, এটা বলে দিয়েছে। এবার আমরা সূত্র দেবো, রাউল্টের যে সূত্র সেটা দিয়ে দেবো, যে ডেল্টা টিএফ সমান কেএফ গুণ এম, বা ডেল্টা টিএফ সমান কেএফ গুণ এমটাকে ভেঙে দেবো, ভেঙে দিলে কী হবে? W2 গুণ 1000 বাই M2 গুণ W1, এটা আমরা জানি। এখান থেকে আমরা কী বার করবো আগেই বলে দিচ্ছি, দেখো জিজ্ঞাসা ছিল W1টাকে এদিকে নিয়ে আসো। তো W1 W1 এর সঙ্গে গুণ আছে কে? ডেল্টা টিএফ আর M2, তাই তো? ডেল্টা টিএফ গুণ M2, আর এদিকে ওপরে আছে কে? KF গুণ W2 গুণ 1000। এবার মানগুলো বসিয়ে দেবো, বসিয়ে দিলে আমাদের অঙ্ক শেষ। বা W1 আমরা একটু এই জায়গাটা করছি, বা W1 = KF এর মান বসাও 1.86, W2 এর মান বসাও 50, 1000টা 1000 বসে গেল, বাই
ডেল্টা টিভের মান বসাও 9.3, M2 মান বসাও, M2 এখানে কে, M2 কে ইথিলিন, ইথিলিন গ্লাইকল, সেই একই রকম M2, প্রত্যেকটা ক্ষেত্রে M2 একই দিচ্ছে 62, আমরা জানি 62, বা W1 ইকুয়াল টু, এটা গুণ করবো আমরা সাইন্টিফিক ক্যালকুলেটারে, গুণ করলে আমাদের 161.29 উত্তর বেরোবে, 161.29, ঠিক আছে, এটা আমাদের বেরোবে W1 এত গ্রাম। তাহলে আমাদের দ্রবণের যে হিমাঙ্ক সেটা -9.3 নিয়ে গেলে জলের পরিমাণ থাকবে -161.29, কিন্তু আমাদের জল কতটা নিয়ে আমরা কাজ শুরু করেছিলাম, 200 গ্রাম, 200 গ্রাম জল নিয়ে কিন্তু আমরা কাজ শুরু করেছিলাম। তাহলে 200 গ্রাম জল থেকে বরফ কতটা হয়ে গেল, বাদ দিলেই বেরিয়ে যাবে, বুঝতে পারছো, এত গ্রাম জল আর থাকবে উপস্থিত, আর 200 গ্রাম নিয়ে শুরু করেছিলাম, তাহলে বরফ কতটা বেরিয়ে গেল, 200 থেকে বাদ দেবো, অতএব বরফ হলো কতটা, বরফ হলো ইকুয়াল টু করবে কি, 200 গ্রাম জল ছিল, এখন এত গ্রাম জল আছে, বাদ বাকিটা বরফ বেরিয়ে গেছে 161.29, এটা থেকে বাদ দিলে আমাদের উত্তর বেরিয়ে যাবে, উত্তরটা হবে 38.71 এত গ্রাম বরফ কিন্তু দ্রবণ থেকে বেরিয়ে আসবে। তাহলে বুঝতে পারছো স্টেপ বাই স্টেপ আমরা কীভাবে যাচ্ছি, বুঝে বুঝে করবে অঙ্ক সবসময়, অঙ্ক সবসময় পড়বে, একবারের জায়গায় 10 বার পড়বে, পড়ে দেখবে যে কি বলছে, কি জানতে চাচ্ছে এবং কি তোমাকে বলে দিয়েছে। যে কোনো অঙ্কের মেন ব্যাপার কি জানো, অঙ্কের মেন ব্যাপার হচ্ছে ওরা একটাই উত্তর চায় এবং সবগুলো বলে দেয়, সমস্ত প্যারামিটার ওরা বলে দেয়, ডাইরেক্টলি বা ইনডাইরেক্টলি সমস্ত প্যারামিটার বলে দিয়ে একটা মানেই জানতে চায়। তো সেইটা আমাদের দেখতে হবে যে জানতে কী চাচ্ছে এবং আমাদের জানিয়েছে কী কী, এটা বুঝে নিতে হবে, বুঝে নিয়ে কিন্তু আমরা এই অঙ্কটায় উত্তর আস্তে আস্তে পেয়ে গেলাম। এটা গেল। এবার দেখো আমরা দ্রবণের হিমাঙ্কের অবনমনে বেশ কয়েকটা অঙ্ক করলাম। দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়নে আমরা একটা অঙ্ক করেছিলাম, আগের পূর্ববর্তী যে ভিডিওগুলো ছিল সেখানে আমরা একটা অঙ্ক করার সময় পেয়েছিলাম, ওখানে স্ফুটনাঙ্ক উন্নয়ন থেকে একটা অঙ্ক করি। দেখো 78 পৃষ্ঠায় একটা অঙ্ক আছে দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়ন থেকে, সেই অঙ্কটা আমরা একটু করছি। দেখো 7 নম্বরের অঙ্কটা করছি, দ্রবণের স্ফুটনাঙ্ক উন্নয়নের অঙ্ক, কিন্তু মিলিয়ে নিয়ে অঙ্কটা কোথায় আছে। হিমাঙ্কের অবনমন যেই শুরু হচ্ছে তার ঠিক আগে এই অঙ্কটা আছে। 40 গ্রাম বেঞ্জিনে 3.24 গ্রাম সালফার দ্রবীভূত করা হয়েছে, উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ বেঞ্জিনের তুলনায় 0.81 কেলভিন বেশি হয়। যদি বেঞ্জিনের কেবি সমান এত হয়, 2.53 হয়, তবে সালফারের সংকেত নির্ণয় করো। আমাদের এখানে কিন্তু সালফারের সংকেত নির্ণয় করতে বলেছে, অর্থাৎ সালফারের আণবিক ভরই জানতে চেয়েছে। অ্যাকচুয়ালি সালফারের সংকেত অনেক রকম হয়, S2, S3, S5 ইত্যাদি, S6 অনেক রকম হয়, তো সুতরাং সালফারের আণবিক সংকেত জানতে চেয়েছে। আমরা ধরি সালফারের আণবিক সংকেত সমান S সাফিক্সের কথা জানতে চেয়েছে, N ধরে নিচ্ছি, তো এখান থেকে ধরে নেব, অতএব SN এর আণবিক ভর ধরে নিচ্ছি, আণবিক ভর এখানে S সালফার কিন্তু দ্রাব, তাহলে M2 সমান সালফার এমনি নর্মালি কত হয় 32 গুণ N কত আছে আমি জানি না, এটা বেরিয়ে যাবে অটোমেটিক। কী কী বলে দিয়েছে, 40 গ্রাম বেঞ্জিন এখানে দ্রাবক, তাহলে W1 = 40 গ্রাম, এটা বলে দিয়েছে। সালফার বলে দিয়েছে কতটা, 3.24 গ্রাম, W2 = 3.24 গ্রাম, এটা বলে দিয়েছে। উৎপন্ন দ্রবণের স্ফুটনাঙ্ক বিশুদ্ধ বেঞ্জিনের তুলনায় এত কেলভিন বেশি হয়, মানে এত কেলভিন বেশি হয় মানে স্ফুটনাঙ্কের উন্নয়ন বলে দিয়েছে, ডেল্টা টিবি সমান 0.81 কেলভিন, এত দ্রবণের স্ফুটনাঙ্কের উন্নয়ন ডেল্টা টিবি। যদি বেঞ্জিনের কেবি বলে দিয়েছে, কেবি বলেছে কত, 2.53 কেলভিন কেজি মোল ইনভার্স, এটা বলে দিয়ে অঙ্ক জানতে চেয়েছে, উত্তর জানতে চেয়েছে। উত্তর আমরা রাউল্টের সূত্র থেকে বার করে নেব, ডেল্টা টিবি সমান কেবি গুণ এম, বা ডেল্টা টিবি সমান কেবি থাকলো, এমটাকে আমরা ভেঙে নেব
W2 গুণ 1000 বাই M2 ইন্টু W1। আমরা M2 এখান থেকে বার করে নেব, তাহলে বা M2 ইকুয়াল টু লিখব, M2 সমান কী বেরোচ্ছে আমাদের, ডেল্টা টিবি গুণ W1 নিচে থাকছে, ওপরে থাকছে কেবি গুণ W2 গুণ 1000। মানগুলো সব বসিয়ে দাও, কেবির মান বসিয়ে দাও। কেবির মান বলেছে 2.53, W2 বলেছে কত 3.24, এটা বলেছে 1000, ডেল্টা টিবি বলেছে কত 0.81, আর W1 বলেছে 40। দেখো সব টার্ম কিন্তু বলে দিয়েছে, বলে দিলে গুণ করলে আমাদের M2 বেরিয়ে আসবে, বা M2 সমান বেরিয়ে আসবে। M2 সমান কত বেরোবে, M2 সমান বেরোবে আমাদের এখান থেকে আচ্ছা M2 যে মানটা, M2টা 32 গুণ n, ওটা আমরা একটু বসিয়ে দিচ্ছি। M2টা 32 গুণ n বা 32 গুণ n, এইটা ইকুয়াল টু ওই মানটা বেরোবে। ওই মানটা যেটা বেরোবে সেটা হচ্ছে 2.53 এর সঙ্গে 3.24 গুণ করবে, 1000 গুণ করবে, যেটা ছিল ওটা গুণ করে যেটা আসবে সেটা লিখবে এখানে, ঠিক আছে। আমি একটা সাইন্টিফিক ক্যালকুলেটর নেই বলে করতে পারছি না, বা এখানে এনটা ইকুয়াল লিখে দেবে। এনটা লিখলে 32টা এখানে নিচে চলে যাবে, এটা বুঝতেই পারছি। 32 এখানে নিচে চলে যাবে, নিচে চলে গেলে এখানে কিন্তু এনটা ডাইরেক্টলি বেরিয়ে যাবে। এনটা প্রায় সমান আমাদের এখানে দেখবে 8 বেরোবে। ডাইরেক্টলি 8 অনেকে আসবে না, 7.99 আসবে, সেটাকে আমরা 8-এর সমান ধরে নেব। তাহলে এন যেহেতু 8 বেরিয়ে গেল, অতএব সালফারের সংকেত কী হলো, এস সাফিক্সে 8, সালফারের আণবিক ভর। ঠিক আছে, তাহলে আমরা এই অঙ্কটা কিন্তু করলাম। এস সাফিক্সে 8 বেরিয়ে গেল, 32 এনটা বসিয়ে দেবে। এন ইকুয়াল টু বার করতে গেলে 32টাকে নিচে নিয়ে আসবে, নিচে নিয়ে আসলে এস 8 বেরিয়ে যাবে। আজকে এই পর্যন্ত।